শুভ সকাল সুধী দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করছি সবাই এই পরিস্থিতিতে ভালো আছেন। আজকের আমরা যে বিষয় সেটি হচ্ছে করোনা টেস্টিং কিভাবে এবং কেন করানো হয়। এটি নিয়ে অনেক ধরনের কনফিউশন মানুষের মধ্যে আছে, যেই কারণে আমার কাছে মনে হলো যে একটি সলিড একটি প্ল্যাটফর্ম থেকে যদি এটি জানা যায়, মানুষগুলো এটি সম্পর্কে সম্যক ধারণা নিতে পারবে এবং কনফিউশন থেকে দূরে থাকতে পারবে। আসুন প্রথমেই জেনে নিই নিউ ইয়র্কের কী অবস্থা। নিউ ইয়র্কে লকডাউন একটু বাড়ানো হয়েছে। আসলে সরকার স্বাস্থ্য ব্যবস্থাপনা এরা চাচ্ছে একটু কনজারভেটিভলি রিস্ক না নিয়ে যেন এই সমস্যা থেকে আসে, যেটি আমিও এটির পক্ষে আছি। নিউ ইয়র্কে যেই গভর্নর আছে সে এরকমই ডিসিশন নিয়েছে। নতুন কেস খুব একটি দেখা যাচ্ছে না। গত এক সপ্তাহে আমার নজরে একটিও নতুন ডায়াগনোসিস আসেনি। বাড়িতে যারা আছেন তারাও মোটামুটি যাদের আছে এই মুহূর্তে তারাও অনেকটা সুস্থতার দিকে যাচ্ছেন। আর বাংলাদেশের পরিস্থিতি আস্তে ধীরে সংখ্যাগুলো বাড়ছে, যেটি আপনারা জানেন। তো আসুন আজকের বিষয়টি নিয়ে কথা বলি। প্রথমে এই যে করোনা ভাইরাস কিভাবে এটি পরীক্ষা করা হয়। দেখুন, ভাইরাসটি সম্পর্কে একটু জেনে নিই চলুন। ভাইরাসটি কাটার পরে দেখুন, এটি একটি টেনিস বলের মতো যদি ধরি, এটির বাহির দিকে প্রচুর কাঁটা থাকে, যেগুলো দিয়ে এগুলো প্রোটিন, এগুলো গ্লাইকোপ্রোটিন, এগুলো দিয়ে এগুলো গলার ভিতরে, নাকের ভিতরে, শরীরে এগুলো লেগে থাকে চুম্বকের মতো। আর যদি কাটেন ভেতরে টেনিস বল, এটির ভিতরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আরএনএ ভাইরাস বলা হয় এটিকে। তাই এই পদার্থগুলো সুতোর মতো মনে করলে যদি বলা হয়, এটিকে আরএনএ বলে, আরএনএ ম্যাটেরিয়াল বা নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়াল বলা হয়। ঠিক আছে, আরও সুন্দরভাবে গ্রাফিক্যালি যদি কাটা হয়, বাহিরে এই প্রোটিনগুলো, ভিতরে নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ, এগুলো দিয়ে গায়ে লেগে থাকে, শরীরে লাগে, আর এগুলো হচ্ছে প্রোটিন। তো আমরা যে প্রথম যে টেস্টটি করা হয় এটিকে বলা হয় পিসিআর। ঠিক আছে, পলিমারেজ চেইন রিয়াকশন। তো যাই হোক, এই পিসিআর টেস্টটি করা হয় এই যে ভেতরের যেই আরএনএগুলো রয়েছে এইগুলোকে ধরার জন্য, এইগুলোকে ধরে টেস্টগুলো করা হয়। তাহলে অ্যান্টিবডি কি টেস্ট, অ্যান্টিজেন কি টেস্ট? অ্যান্টিজেন হচ্ছে এই যে বাইরে যে স্পাইক প্রোটিনগুলো আছে এইগুলোকে ধরা হয় অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে। অ্যান্টিবডি ছেড়ে দেওয়া হয়, দিলে এগুলোকে ডায়াগনোসিস করে। এটি রক্তে করা হয় অ্যান্টিজেন টেস্টিংটি, যেটি গণস্বাস্থ্যের যে পরীক্ষাটি সেইটিকে বলা হয় সাধারণত এরকম। ঠিক আছে, ভালো। তো গণস্বাস্থ্যের পরীক্ষায় একটি সমস্যা যে এই অ্যান্টিজেন প্রথম দিন থেকে রক্তে আসে না, এটি সাধারণত দেরি, লেট পর্যায়ে আসে, 8-9-10তম দিনে সাধারণত এটি আসে। যেই কারণে এই প্রথম যে 10 দিন 7 দিন এরা কি করবে এই রোগীগুলো, এই জন্য এটির ভ্যালিডিটি এখনো দুনিয়াতে সেইভাবে আসেনি। আর পিসিআর যে টেস্টটি করা হয়, যে ভেতরের যেই আরএনএ পদার্থ, এটি নাকের ভেতরে এটির এই ভাইরাসটিকে ধরে এনে এইটিকে পরীক্ষা করা হয়। তো এটি প্রথম থেকেই থাকে সাধারণত, এবং এটি প্রথম অংশেরই টেস্ট এই পদার্থটি। এরপর আছে অ্যান্টিজেন গেল। অ্যান্টিবডি টেস্টিং একটি পদার্থ আছে যেটি এই অ্যান্টিজেনের এগেনস্টে শরীর তৈরি করে অ্যান্টিবডি। তো অ্যান্টিবডি টেস্ট সাধারণত দুই ধরনের হয়, আইজিএম এবং আইজিজি। আইজিএমটা শরীর আর্লি প্রডিউস করে, তো আইজিএমটি আসলে ক্রস রিঅ্যাক্ট করে অন্যান্য বিভিন্ন ভাইরাস ইনফেকশনের কারণেও এই ধরনের অ্যান্টিবডি আইজিএম অ্যান্টিবডি আসতে পারে, যার কারণে অ্যান্টিবডি টেস্টটিকে এখনও বহুল প্রচলিত, একদম স্পেসিফিক্যালি কোভিড-19-এর জন্য সেটি এখনও পাওয়া যায়নি। তবে আইজিজি রয়েছে, যেইটি মানুষের আগে ইনফেকশন হয়েছিল কোভিড, 15 দিন, 1 মাস, 2 মাস, যাই হোক, সেইটিকে বলা হয়। কিন্তু প্রেজেন্টলি ডায়াগনোসিস করার জন্য এই অ্যান্টিবডি টেস্টটিকে ব্যবহার করা হয় না। অ্যান্টিবডি টেস্টটিকে শুধুমাত্র ইনফেকশন আছে কি না সেইটিকে ব্যবহৃত হয় এই পিসিআর টেস্টটি। পিসিআর টেস্টের মাধ্যমে এই ভেতরের যে আরএনএর মশলাগুলো আছে, এই আরএনএ মশলাগুলোকেই ধরার ব্যবস্থা হয় পিসিআর, যেটিকে আমরা এখন বাংলাদেশে আনাচে কানাচে দেখছি বা শুনছি। তো বুকের এক্সরেটা আসে নাই না দিচ্ছ এখানে, আমি তো দেখতে পাচ্ছি না। আর এটি হচ্ছে বুকের এক্সরে। এটিও টেস্টিংয়ের একটি অংশ, ডায়াগনস্টিকের একটি অংশ। পুরো বুকের মধ্যে
এই একদম হেজি গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, ইনফ্ল্যামেশন, এটি নিউমোনিয়া, এটি টিপিক্যাল নিউমোনিয়া। কোভিড-19 নিউমোনিয়া সাধারণত এরকম হয়। এখন টেস্টটি কিভাবে করা হয়, তাই না? আসুন, নাকের অ্যানাটমি একটু জানা থাকলে বোঝা যাবে। এইটি হচ্ছে নোজ, এটি নাক, এইখান দিয়ে ঢোকানো হয় প্রোবটি, তারপর এখান থেকে ম্যাটেরিয়ালটি নেওয়া হয়। তো এটি নিয়ে আমরা পরে আসছি। দেখুন কিভাবে পরীক্ষাটি হচ্ছে। নার্স তার ফেস শিল্ড পরছে, মাস্ক পরেছেন ইনি দুইটি, আর সাধারণ কাপড় পরেছেন, গ্লাভস। আচ্ছা, তাহলে কি সেই চাঁদের দেশের ড্রেস সবাইকে পরতে হবে, পিপিই পরে? তারপরে দেখুন উনি কিন্তু করছেন টেস্টটি ঠিক এইভাবে। বাস্তবে আমেরিকাতে ঠিক এইভাবেই টেস্টটি করা হয়। এখানে কিন্তু ফুল একদম গাউন প্রয়োজন হচ্ছে না, এটি ন্যাচারালি করা হচ্ছে। এটি সেফও, আমরা এভাবেই করা হয় আমাদের অফিসগুলোতে। আচ্ছা, এখন নাকের ভেতর যেখানে গেলেন সেখানে এই যে দেখুন ভাইরাসটি বসে আছে, লক্ষ কোটি ভাইরাস এখানে বসে আছে। তো নাকের কোন জায়গা থেকে নেওয়া হয় আরেকটি ছবির মাধ্যমে চলুন দেখি। এইটি হচ্ছে কিট, এটি একটি রিয়েল টাইম কিট, পিসিআর কিট। এভাবে খুলে তারপর দেখো তো কি বলে, মেসেজ, ফোন নাম্বারটা নাও, ফোন নাম্বারটা নাও, দূরে যাবো না, আমি শুনতে চাই। এরপর এইটিকে নাকের ভেতরে ঢোকানো হয় যেখানে এই ভাইরাসটি বসে থাকে। সাধারণত এই জায়গাটিতে নাকের রুফ এটিকে বলা হয়। সেটিকে ঢুকিয়ে 10 সেকেন্ড এটিকে ঘোরানো হয়। একটি নাকে, দুইটি নাকে ঘোরানোর প্রয়োজন নেই। যখন 10 সেকেন্ড হয়ে যাবে তখন এটি হয়ে যায়। এখন এটি ঢুকানোটা কিন্তু এত আনন্দময় নয়, এই জায়গাটি খুব সেন্সিটিভ, তো মানুষও সরে যেতে চায়, নাড়া যেতে চায়। এটি আসলেই সেন্সিটিভ জায়গা। তো যাই হোক, এইটিকে এখানে ঘোরানো হয়, অনেকে চলে যায়। তো যারা লেজি, যে সমস্ত অপারেটর আছে, অনেক সময় টায়ার্ড থাকে, দিনের শেষ অংশে হয় এটি, তারা কোনো রকমে এখান থেকে নিয়ে পাঠিয়ে দেয়। এটি হিউম্যান ফ্যাক্টর আমরা বলি। তো তখন হয় কি, এটি অবশ্যই নেগেটিভ হবে, কারণ এইখান থেকে নেওয়া উচিত 10 সেকেন্ড সময় নিয়ে, অনলি তখনই এটি হাইয়েস্ট রিজাল্ট, অর্থাৎ সবচাইতে উত্তম পন্থা। আগে একটি সময়ে ছিল যখন গলার পেছন থেকে নেওয়া হতো, এটিও খুব সেন্সিটিভ, মানুষ খুব কাশি দেয়, হাঁচি দেয়। আবার এখন যেটি এসেছে বাজারে, সেটি স্যালাইভা থেকে, থুতু থেকে দেয়া হয় এইভাবে। এইটি খুব ভালো একটি উপায়, অতটা সেন্সিটিভ জায়গা নয় ভেতরে। যখন নেওয়া হয় এই পর্যন্ত যাবে এটি, তখন এটিকে খুলে এইটিকে রেখে দেন অপারেটররা, রেখে তারপর এটিকে ভেঙে ফেলেন, ভেঙে এটি বন্ধ করে রেফ্রিজারেটরে রাখা হয়। তারপর একটি নির্দিষ্ট বাক্সতে করে এটিকে পাঠিয়ে দেওয়া হয় সেন্টারে। এটি হচ্ছে একটি সাধারণ ঘটনা যেভাবে নেওয়া হয় টেস্টিং কিট। এখন কিভাবে টেস্টিং করা হয় বা কখন প্রয়োজন হয়? সবার কি প্রয়োজন আছে এই মুহূর্তে টেস্টিং করার? না। আমরা যখন নিউ ইয়র্কে যখন প্রথম আসে, টেস্টিং কিটের খুবই স্বল্পতা ছিল। আমরা প্রথম 15 দিন টেস্টিং কিট দেখিই নি, 1.5 মাস পরে টেস্টিং কিট পেয়েছি, কিন্তু পিপিই নাই, তাই আমরাও করিনি, সত্য কথা। আমাদেরও ধারণা ছিল পিপিই, ফুল গাউন, ফুল গিয়ার পরে, পিপিই পরে তারপরে করতে হয়। আসলে তো এইভাবে করতে হয়। তো এইগুলো বাজারে এখনো আসেনি, আস্তে শুরু করেছে 2 মাস পরে। খেলা কিন্তু শেষ, সব সিজন চলে গিয়েছে। তো এইরকম পরিস্থিতি সারা দেশেই চলেছে। এখন কাদের টেস্টিং করা প্রয়োজন? যাদের এই মুহূর্তে লক্ষণ পিওরলি আছে কোভিড-19, যাদের ট্রাভেল হিস্ট্রি ছিল, এবং
যারা কোভিড পেশেন্টের সংস্পর্শে এসেছে। এটি প্রথম দিককার রেকমেন্ডেশন। এখন প্রচুর কিট এসেছে বাজারে, আমরা যে কেউ চাইলে করতে পারি, এরকম একটি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে এই মুহূর্তে কিটের সংকট তো আছেই, দুনিয়ার সব জায়গায় যেমনটি আছে। তাদের ক্ষেত্রে রেকমেন্ডেশন বা বিজ্ঞান যেভাবে বলে সেইভাবেই করতে হবে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, তো বলো যে 20 মিনিট পরে কল দিতে, আমি পারবো দিতে, বলো 20 মিনিট পরে আমি কল করব। আচ্ছা, তো এরপর কিভাবে করানো হয় সেটি বললাম। এই টেস্টিংটি যেটি এই যে কোভিডের এই যে পিসিআর টেস্টিং, এটির সেন্সিটিভিটি 90%। অর্থাৎ রোগ যদি থাকেও, বলছো রোগ যদি থাকেও 100 জন রোগীর মধ্যে যদি এই টেস্টটি করানো হয়, কোনো কারণ ছাড়াই 10 জনের এইটি ধরা পড়বে না। এইটি স্বাভাবিক। 100% সেন্সিটিভ হয় না সাধারণত কোনো টেস্টে। বিভিন্ন ফ্যাক্টর আছে, যেমন যিনি নিয়েছেন তিনি হয়তো নাকের সম্মুখভাগ থেকে নিয়েছেন, অথবা নাকের ভেতর থেকে নিয়েছেন কিন্তু এনাফ 10 সেকেন্ড সময় উনি ব্যয় করেননি, অথবা এরপরে নিয়ে ফ্রিজে রাখতে পারেননি, বাহিরে প্রসেসিংয়ের সময় 2 ঘন্টা পরে ছিল, আবার ট্রান্সপোর্টেশনের সময় যে টেম্পারেচার মেনটেন্যান্স সেটা হয়নি, তারপর যেখানে সেন্টারে গিয়েছে সেখানে গিয়ে এটি পড়েছিল, তারপর সেখানে যে দ্রবণ মিশ্রিত করে এটিকে বানানো হয় সেই দ্রবণের সমস্যা ছিল, মেশিন ক্লিনিং হয়নি, এই সমস্ত জিনিস নিয়ে। তাহলে এই যে 10% মানুষ যাদেরকে আমরা বলছি যে নেগেটিভ এসেছে কিন্তু তাদের তো জ্বর আছে, তাদের এই মুহূর্তে কোভিড-19 লক্ষণ আছে, তাদের ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে লক্ষণ যে মানুষটির থাকে, ক্লিনিশিয়ান যিনি ডাক্তার তিনি ডায়াগনোসিস করেছেন তারটি প্রিভেল করবে। এইটি হচ্ছে আসল কথা। প্রয়োজনে আরও 1 দিন বা 2 দিন পরে আবারও টেস্ট করানো যেতে পারে। এখন কথা হলো ঢাকা থেকে টাঙ্গাইল গিয়ে কি 2 দিন পরে আবার করবেন এই একটি পেশেন্টের জন্য? এটি সম্ভব নয়। তাই ক্লিনিশিয়ান যিনি যে ডায়াগনোসিস করেছেন সাসপেক্টেড কোভিড, এরই সাসপেক্টেড কোভিড আনটিল প্রুভেন আদারওয়াইজ, চিকিৎসা চলতে থাকবে যেভাবে স্ট্যান্ডার্ড চিকিৎসা। তাই টেস্ট নেগেটিভ এসেছে, টেস্ট পজিটিভ এসেছে, আমার কি করব, এগুলো নিয়ে টেনশনের কোনো অবকাশ নেই। টেস্টিং করিয়েছেন, নেগেটিভ আসুক পজিটিভ আসুক, আপনাকে এই মুহূর্তে ধরে নিতে হবে আপনার যদি লক্ষণ থাকে আপনার কোভিড হয়ে গিয়েছে। এইটি হলো আসল কথা। ঠিক আছে, তো 10% যে কেস যেটি এই টেস্টিং ধরতে পারে না তাদের ক্ষেত্রে এইভাবে করবেন, এটিকে ফলস নেগেটিভ বলা হয়। আবার অনেক সময় দেখা যায় কারো কোভিড নেই, এই টেস্টিংয়ে পজিটিভ চলে এসেছে, ফলস পজিটিভ। এইটিরও বিভিন্ন কারণ রয়েছে, অন্য ভাইরাস যদি থাকে সেগুলোর কারণে ক্রস রিঅ্যাক্ট হতে পারে, করোনা গ্রুপের আরও কিছু ভাইরাস রয়েছে সেগুলো থাকলেও এটি আসতে পারে পজিটিভ, এটিকে ফলস পজিটিভ বলা হয়। তো এইটি যে পজিটিভ আসলে আপনার মৃত্যু হয়েছে তা নয়, আবার নেগেটিভ আসলে যে আপনি ধরা খেয়ে গিয়েছেন তাও কিন্তু নয়। দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। আমি একদম সহজ ভাষায় বলছি, আপনারা আবার বারবার রিওয়াইন্ড করে শুনুন। অনেক মিসকমিউনিকেশনের সুযোগ তৈরি হয়েছিল, আমাদেরও হয়েছে, কিন্তু এগুলো জানা থাকলে বুঝতে পারবেন যে এই টেস্টিং থেকে আপনাদের এক্সপেকটেশনটা কি থাকবে। এই টেস্টিং থেকে এখানে 2 ধরনের স্পেসিফিক জিনকে পিক করা হয়। এই 2 ধরনের জিনকে পিক আপ করতে গিয়ে যদি দেখা যায় যে 2টি জিন আসেনি, একটি জিন এসেছে আরেকটি আসেনি, তাহলে সেটিকে ইকুইভোকাল বলা হয়। অর্থাৎ হতেও পারে নাও হতে পারে, এগুলো মেশিনের ভুল। আসল কথা ওই লক্ষণ দেখেই এটিকে বুঝতে হবে যে ইয়েস অর নো। আপনার যদি জ্বর থাকে, লক্ষণ থাকে, ইট ইজ ইয়েস। টেস্টিং ডাক্তারকে শুধু সাহায্য করে ডায়াগনোসিস করতে। অনেক মিডিয়ার ভাই বোনেরা আছেন এই প্রশ্নগুলো আমাকে করেন, উত্তরগুলো আপনারা কিন্তু এখান থেকে আজকে বুঝতে পারবেন। এখন তবে ল্যাবে কি হয়? ধরুন এখান থেকে নেওয়া হলো নাকের রূপ থেকে, হ্যাঁ, নিয়ে এই যে আরএনএ গুলো রয়েছে প্রোটিন ভিতরে, আরএনএ কয়েলের মতো গুটুর গুটুর করে নাক থেকে এই জিনিসগুলো বের করে নেওয়া হয়। এগুলো নিয়ে প্রসেস করা হয়, নিয়ে ওগুলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, অর্থাৎ একটি তার, ডিএনএ হচ্ছে 2টি তার। তো এটি একটি তার পাবে, পাওয়ার পরে ল্যাবরেটরিতে এটিকে মিশিয়ে এটিকে ডিএনএ করা হয়, ডাবল স্ট্র্যান্ড করা হয়। তারপরে টিউবের মধ্যে দিয়ে আর একটা রস মেশানো হয়, রসের মধ্যে অনেক জিনিসপত্র থাকে,
ফ্লোরেসেন্ট ডাই থাকে যেটি দিয়ে এটিকে আলোকিত করা হয়, দেখা হয় আছে কিনা, প্রাইমার থাকে, নিউক্লিওটাইডগুলো তো আছেই, ডিএনএ বিল্ডিং এনজাইম আছে, এটার ভিতরে অনেক যন্ত্রপাতি আছে যেটি এই পদার্থটিকে কোটি কোটি অংশে এইভাবে গ্রো করিয়ে দেয়। করানোর পর এই যে ফ্লোরেসেন্ট ডাইগুলো আছে, তখন যদি দেখা যায় যে রঙগুলো এসেছে সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, তখন বলবে যে হ্যাঁ এই রঙটি দেখা যাচ্ছে, ল্যাবরেটরি টেকনিশিয়ানরা বলবে ইয়েস এই রঙটি দেখা যাচ্ছে, তখন এটি পজিটিভ হচ্ছে। তাহলে দেখুন ওই নাকের এটিকে এনে কত ধাপে প্রসেস করিয়ে তারপর এটিকে আলো দিয়ে দেখানো হয় যে এটি এসেছে কিনা, যার কারণে অনেক সময় 1 সপ্তাহ পর্যন্ত সময় নিউ ইয়র্কের মতো জায়গায় লেগেছে। বাংলাদেশের সেন্টার তো আরও অনেক কম, তাই সময় বেশি লাগবে। এখনও পশ্চিম বিশ্বে অনেক জায়গা আছে যেখানে এটি 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত লাগছে, যদিও একই বিল্ডিংয়ের মধ্যে করানো হচ্ছে। এখানে অনেক থার্মাল টেকনোলজিও ব্যবহার করা হয়, এটিকে ভাঙা হয়, গড়া হয়, এভাবে করিয়ে এটি সময়টি নষ্ট হয়, কিন্তু এইটিই প্রসেস। তো যা বলছিলাম, বাংলাদেশের সংবাদপত্রগুলো দেখলে বুঝবেন যে টেস্ট এসএমএস পাঠিয়েছে, আপনার পজিটিভ এসেছে, তারপর বলছে না ইকুইভেকাল এসেছে, নেগেটিভ এসেছে। দেখুন এগুলোর কতটুকু ভ্যালু আছে আমি জানি না, এটি মানব তৈরি কিছুটা ভুল হচ্ছে, এটি হচ্ছে আসল কথা। এখানে বাংলাদেশের টেস্টিং ল্যাবরেটরি আইডিসিআর এর কোনো ভুল নাই। যখন আপনি হাজার হাজার টেস্ট করবেন 10% ক্ষেত্রে এই ভুলটি হবে, এটাই স্বাভাবিক। এইটি নিয়ে সামনে এসে মানুষকে জানিয়ে যে আমার ভুল এসেছে, আমার শুদ্ধ এসেছে, আমার কি হলো, মানুষের কনফিডেন্সগুলো কমানোর কোনো অর্থ আমি ব্যক্তিগতভাবে দেখি না। সত্যি আমি এটি দেখতে চাই না। আমরা আমাদের যে কনফিডেন্স লেভেলটি এটি যেটি সেটিকে ধরে রাখার জন্য যা যা করার দরকার ছিল আমরা অনেক কিছুই করিনি। আমরা ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা ঘটেছে, গার্মেন্টসের ঘটনা ঘটেছে, আবার এই যে টেস্টিং নিয়ে যে খেলা এটিও ঘটেছে। এটি কেউ খেলেনি, এইটি বিজ্ঞানের একটি স্বাভাবিক ভুল জিনিস যেটি মেনে নিতে হয়। যে কোনো কিছু, এটি যুক্তরাষ্ট্রেও এটি ঘটে, আমরা মেনেই নিই। আমরা আসলে ডাক্তার সাহেবরা সরাসরি যখন রোগীকে ফোন করি যে আপনার রিপোর্টটি ঠিক মতো আসেনি, আমি আবার করব, তখন এই ভুল ধারণাটি ভেঙে যায়। কিন্তু যখন লক্ষ লক্ষ টেস্ট করা হয় ডাক্তার সাহেবদের কে ইনভলভ না করে, তখন এই মিসকমিউনিকেশনগুলো আসে। এই জায়গাগুলোতে একটু পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। তবে টেস্টিং কি আসলেই প্রয়োজন? না, ইট ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস এখনো পর্যন্ত, কারণ টেস্টিং কিটের স্বল্পতার ক্ষেত্রে এইটি মানতেই হবে। ধরুন টেস্টিং কিট নাই, আপনি জ্বর আছে, আপনি এখন কি করবেন? আপনি কি ঢাকায় যাবেন টাঙ্গাইল থেকে, যে লাইনে ধরবেন সারাদিন একটি টেস্টের জন্য? প্রথম দিন পেলেন না, তারপর দ্বিতীয় দিন গেলেন, পজিটিভ আসলো, বা 1 সপ্তাহ পরে জানতে পারবেন পজিটিভ আসলো। তো এই 1 সপ্তাহ আপনি কি করবেন? আপনি ঘুরে ফিরে বেড়াবেন? না। তাহলে টেস্টিং কিট যেখানে কিছুটা স্বল্পতা আছে, সেই জায়গাগুলোতে মানুষগুলোর দায়িত্ব হবে টেস্টিং কিটের পিছনে না ঘোরা। আপনি আইসোলেট করে ফেলুন নিজেকে, আপনার যতটুকু প্রাথমিক চিকিৎসা করে ফেলুন। ডাক্তার ভাইদেরকেও বলছি, টেস্টিং কিটের যেখানে স্বল্পতা আছে, মানুষগুলোকে টেস্টিং করানোর জন্য না ছুটাই ভালো। ধরুন বাংলাদেশের কনটেক্সটে 1 লক্ষ কিট আছে, একদিনে 1 লক্ষ কিট আছে মনে করুন আইডিসিআর এর কাছে অ্যাভেলেবল। এটি সত্য কথা, গত সপ্তাহে এরকমই শুনছিলাম যে তাদের রিজার্ভে আছে 16 কোটি মানুষের জন্য 1 লক্ষ কিট। কি করবে বলুন? আবার কিছু মানুষকে রিপিট টেস্টিংও করা হয়, অর্থাৎ 1 লক্ষ মানুষকে দিয়ে 30,000 মানুষের টেস্ট করানো সম্ভব। কিভাবে সম্ভব? কিট তো চাইলেই ওভারনাইট বাড়ানো যায় না, এটি WHO এর রেকমেন্ডেশনে তারা দিতে হয় কিটগুলো, আমরা তো চাইলেই বানিয়ে ফেলতে পারি না। এটি সব বিশ্বেই একই অবস্থা। তাই আমি মনে করি যে এই টেস্টিং কিট নিয়ে এত আলাপ না করে, টেস্টিং কিটের দিকে এত না ঘুরে, নিজের কনফিডেন্সকে নিচে না নামিয়ে চলুন প্রাথমিক যে স্টেপগুলো আছে আমরা সেই দিকে মনোনিবেশ করি। এটি আরো বেশি জরুরি বলে আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের কনসেপ্টে। তো এখন এই যে পিসিআর টেস্টটি আমরা করলাম নাকের মধ্যে, এই যে নাকের মধ্যে যে টেস্টটি করলাম, কথা হচ্ছে অনেকে বলছেন যে আমি তো ভালো হয়ে গেছি 3 সপ্তাহ আগে, আমি আবার রিপিট টেস্টিং করেছি, আমার কোনো জ্বর নেই, কিছু নেই। এখন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আবার রিপিট টেস্টিং করো, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি জানে আমাদের লোকবল এত সংকট আছে? তারা কি জানে যে 16 কোটি মানুষের জন্য 1 লক্ষ কিট আছে? জানে না। তাই কি রিপিট টেস্টিং করা কি জরুরি? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটি সম্ভব নয় প্র্যাকটিক্যালি। আমি যুদ্ধ ময়দানের যোদ্ধা আমি নিজে। রিপিট টেস্টিংয়ের কোনো ভূমিকা নেই অ্যাটলিস্ট যুক্তরাষ্ট্রের মতো জায়গায় এই মুহূর্তে। কেন? লোকবল নেই, পিসিআর কিট আছে তো পিপিই কিট নেই, তা আমি কিভাবে করব প্র্যাকটিক্যালি? তাই বলা হচ্ছে কেউ যদি লক্ষণ ফ্রি থাকে একটি নির্দিষ্ট নিয়মে সে কাজে জয়েন করতে পারবে। সত্য কথা, তাকে ভালো হয়ে আবার টেস্টিং করে আবার আমি একটি স্বাস্থ্যকর্মীকে ঝুঁকির মধ্যে রাখবো, এটির কোনো মানে হয় না। কিছু স্পেশাল প্রিকশন নিয়ে এটিকে মানুষগুলোকে মুক্ত করতে হয়। আবার রিপিট টেস্টিং করতে হবে, আবার 2 বার করতে হবে, মোট 3 বার একজনের মানুষের পিছনে চলে গেল, যার কারণে 1 লক্ষ মানুষ দিয়ে আপনি 30,000 মানুষকে পরীক্ষা করতে পারবেন। এটি হলো? তাই রিপিট টেস্টিংয়ের কোনো প্রয়োজন নেই। আর এই যে নাকের মধ্যে যে টেস্টটি করা হচ্ছে, এইটি একটি পরীক্ষায় দেখা গেছে এটি 6 সপ্তাহ পর্যন্ত এইটি নাকের মধ্যে থেকে আপনার পজিটিভ থাকবে। তো তাহলে আর পরীক্ষা করে কী লাভ? মাথাটি কেন নষ্ট করবেন? আপনার তো জ্বর একবার ভালো হওয়ার পরে জ্বর ছিল না, যখন জিজ্ঞাসা করি জ্বর ছিল, বলে কি না জ্বর ভাব ছিল। আরে ভাই জ্বর ছিল কি না সেইটি বলেন, না জ্বর ছিল না। তাহলে এই রিপিট টেস্টের তো কোনো অর্থই হয় না। অনেকে অটোমেটিক ল্যাবে গিয়ে আরেকবার করিয়ে এসেছে, আমাদেরকে কল করছে, ভাই আমার তো পজিটিভ এসেছে, আমি তো আবারও মারা যাচ্ছি। না, এটি মারা যাচ্ছেন না। এই যে নাকের মধ্যে যে টেস্টিংটি করা হলো, এখানে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো এখানে তাদের মৃত শরীরের অংশগুলো তো বসে থাকবে অনেক দিন, তাই এগুলো পজিটিভ আসতেই থাকবে। অনেক মানুষেরই অটোমেটিক পজিটিভ আসতেই থাকবে 6 সপ্তাহ পর্যন্ত, 3 থেকে 6 সপ্তাহ পর্যন্ত। তাই রিপিট ওই পিসিআরের পিছনে দৌড়ানো যাবে না। যদি মনে করেন আপনি ভালো হয়ে গেছেন, 2 সপ্তাহ হয়েছে, আপনি অ্যান্টিবডি টেস্ট করা উচিত, নট দ্য সেম পিসিআর। আমি সবাইকে বলছি মেহেরবানি করে এই দিকে নজর দিন, এইটি নিয়ে এটির পেছনে ঘুরে জীবনটা যেন নষ্ট না করেন সেটি। এখন যা বলছিলাম, বাংলাদেশে টেস্টিং কিট সংকট এটি একটি সাধারণ ঘটনা। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এটির সংকট। আমেরিকাতেও এখনো পর্যাপ্ত নেই, যদিও আমরা অনেক টেস্ট করছি, কিন্তু এটির সেই অভাব রয়ে গিয়েছে। তো আসুন কিছু প্রশ্নের উত্তর নিয়ে, আশা করছি টেস্ট নিয়ে আপনাদের যেই হাহাকার সেইটি কিছুটা কমবে। কিছুটা প্রশ্নের উত্তর নিয়ে চলুন। বাংলাদেশের মানুষের কথা শুনে না, মানুষ কথা শুনে না। হ্যাঁ স্যার, বাংলাদেশে অধিকাংশ শিশু নিউমোনিয়া আক্রান্ত, তাদের ক্ষেত্রে করোনা ঝুঁকি কতটুকু? সাধারণ মানুষ থেকে তাদের ক্ষেত্রে করোনা ঝুঁকি একটু বেশি হবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। কোন পিপি কিনবো? বাজারে তো অনেক। হ্যাঁ, এই বাজারের পিপি গুলো মেডিকেল গ্রেড কিনিয়া সেটি নিয়ে আমি প্রশ্ন করতে চাই সবাইকে। তবে সামথিং ইজ বেটার দেন নাথিং। পিপি মানেই হলো যে এই যে বড় যে গাউনটি আছে, এটি আপনাকে সুরক্ষা দিবে না, এটি আপনাকে সাম সেন্স অফ কমফোর্ট দিবে। তো এইটি পরা মানে আপনি বেঁচে গিয়েছেন, যেখানে সেখানে ঘুরবেন সেইটি যেন না হয়। কাঁচা বাজার থেকে তরকারি আনলে সেগুলো ভিনেগার দিয়ে ধুলে কি নিরাপদ? না, ভিনেগারের কোনো ভূমিকা নেই এইটির কোভিডের ক্ষেত্রে। মাস্ক শতকরা 98 জনই ভুল পরে। হ্যাঁ, প্রথম কথাই হচ্ছে মাস্ক যেটি পড়ছে এটির ভেতর দিয়ে মশারির জালের মতো দেখা যাচ্ছে, তো ভাইরাস কিভাবে আটকাবে? 2, সার্জিক্যাল মাস্ক ইজ বেটার দেন কাপড়ের মাস্ক। সার্জিক্যাল মাস্কের মধ্যেও 1, 2, 3, 4 গ্রেড আছে। কোথায় পাবো এত ভালো গ্রেডের? আমার নিজেরও জানা নেই। হ্যাঁ, তাই যাই পরবেন মনোযোগ দিয়ে পরবেন, ঠিক মতো পরবেন, প্রয়োজনে 2টি পরুন মাস্কগুলো ধুইতে হবে প্রতিদিন। স্যার আমরা সারা পৃথিবী জুড়ে আমার মনে ফার্স্ট হবে, দাঁড়ান দেখি, করোনা টেস্ট করানো দরকার, শুধু আমার দ্বারা যেন অন্য আক্রান্ত না হয়। হ্যাঁ, অ্যাসিমটোমেটিক লক্ষণবিহীন বাহক, অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার যারা বলছি, হ্যাঁ আপনার দ্বারা অন্য কারো না হয় মানছি, কিন্তু আমাদের এই পর্বে তো পারবেন না। যারা জ্বর আছে, যারা অ্যাক্টিভলি এটি ছড়াচ্ছে, তাদের আগে যেতে হবে। লক্ষণহীন বাহকরা আরও যখন অনেক কিট আসবে, তখন 80% মানুষ যারা ছড়াচ্ছে তারা হচ্ছে যাদের লক্ষণ আছে, আর 20% মানুষ অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার। তো আপনাদের সিরিয়াল পরে আসবে, যখন বাজারে প্রচুর কিট আসবে, তো আগে ওনাদের যেতে দিন।
স্বাস্থ্য নিয়ে কাজ করি স্যার। কেউ করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর কি আবার আক্রান্ত হবে? না, সুস্থ হওয়ার পরে আক্রান্ত হওয়ার ঘটনা এত ক্ষীণ যে এইটা মাথায় আনা উচিত হবে না কারোই। আমি এটা পরিষ্কার বলে দিচ্ছি, একবার ভালো হলে আপনি ভালো আছেন, চলুন আমরা সেইটিই ভাবি। আমি ক্লাস 9-এ পড়ি, আমার বাবা প্রতিদিন অফিসে যায়। আচ্ছা, বাংলাদেশে গড়ে প্রতিদিন কত হাজার টেস্ট করানো উচিত বলে মনে করি? এইটি আপনি কি মনে করেন এসব প্রতিষ্ঠান এখন বন্ধ করা উচিত? কোন সব প্রতিষ্ঠান আপনি বলেননি? এখন দিন দিন বাড়ছে। আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা ঠিক আছে, আজকে কিছুটা প্রশ্ন কম এসেছে। যাই হোক, যা বলছিলাম, শুধু এইরকম একটি যুদ্ধ যেটি আসলে আমাদের পক্ষে একার পক্ষে কখনো করা সম্ভব নয়। আমরা সবাই মিলে এই যুদ্ধে জয়ী হতে হবে। যুদ্ধটি খুব সহজ, কিন্তু সত্যি কথা বলছি, যুদ্ধটি খুবই সহজ। এই যুদ্ধে জয়ী হতে হলে ঘরে বসে থাকতে হবে, বন্দুক নিয়ে বাহিরে বের হতে হবে না। 71-এর সাথে আমাদের এইবারের যুদ্ধে শুধু এইতটুকুই পার্থক্য, ঘরে বসে থাকুন, অযথা বাহিরে না বের হয়ে। আর যা বলছিলাম, মানবিক বিপর্যয়, আমি বিশ্বাস করি না যে এটি এখনও সময় এসেছে। আমরা খাদ্যে স্বনির্ভর, মানুষের বাড়ি বাড়ি এখন খাবার আছে। হ্যাঁ, কিছু মানুষ অভাবী আছে। আমরা আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনারা মানুষগুলোর পাশে দাঁড়ান। আমি যুক্তরাষ্ট্র থেকে ছোট ছোট কিছু কাজ করেছি, বেশ কিছু মাস্ক, গ্লাভস বাংলাদেশে পাঠিয়েছি, প্রায় 20,000-এর মতো মাস্ক এবং গ্লাভস পাঠিয়েছি। এই সপ্তাহে আরও কিছু যাবে। তো আমার মতো এরকম ছোট ছোট ডাক্তার সাহেবরা যদি সারা বিশ্ব থেকে বাংলাদেশের পাশে দাঁড়ায়, আমার ধারণা বাংলাদেশে এইগুলোর অভাব হবে না। সরকার তো করছেই, বাংলাদেশের প্রাইভেট ইনস্টিটিউশনগুলো তো করছেই। এখন খাদ্য নিয়ে সবার একটু কাজ করা উচিত বলে আমি মনে করি। যুক্তরাষ্ট্রে আমার যারা ভিউয়ার আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেশের সাহায্যে এগিয়ে আসুন। আপনাদের নিজের ব্যক্তিগত পর্যায় থেকে করুন। যাদের কোনো সাহায্যের উপায় নেই, কীভাবে জানছেন না বাংলাদেশে কীভাবে সাহায্য করবেন, আমি একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করি, coronaseva.com, CORONA seva.com। এটির মাধ্যমে আপনি স্বেচ্ছাসেবক হতে পারেন এবং আমাদের পাশে থাকতে পারেন। আসুন সবাই মনোবল শক্ত রাখি, এবং এভাবেই মনোবল চাঙ্গা রাখার মাধ্যমেই আমরা আসলে পারবো এই পরিস্থিতি থেকে উতরে আসতে। সবাই যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, ভিডিওটি শেয়ার করুন। আমি ডক্টর ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি।